जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा। तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे। 9 মে 2025 রবীন্দ্রনাথের 164তম জন্মদিনের প্রেক্ষিতে দিগদর্শনের এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। এই পর্বে আমরা উপস্থিত করছি প্রায় অজানা এক ঘটনা। জাতীয় সঙ্গীত রচনার প্রেক্ষিতে একদিকে দেশ জুড়ে উঠেছিল বিতর্ক, এই সঙ্গীতটি কি রবীন্দ্রনাথ ইংরেজ বন্দনার জন্য রচনা করেছিলেন? এই বিতর্কের জেরেই কি আমেরিকা সফরে রবীন্দ্রনাথ খুন হয়ে যাচ্ছিলেন? কে বা কারা খুন করতে চেয়েছিল? এই বাংলাতেও কি বহু বিখ্যাত মানুষেরা তার শত্রু ছিলেন? এইসব তথ্য এখন আপনাদের কাছেই তুলে ধরব। প্রথমে জানাবো রবীন্দ্রনাথের জনগণমন গানটি নিয়ে বিতর্ক কেন, এই গান নির্মাণের পেছনে কি ইতিহাস। 1911 কন্যা মীরা দেবীর অসুস্থতার জন্য শান্তিনিকেতনের পৌষ উৎসবে অনুপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ। কলকাতাতেও সেবার বেজায় ঠান্ডা পড়েছিল। ডিসেম্বরের 26 থেকে 28 তারিখ ছিল কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন। সেখানেও তাই আমন্ত্রিত হওয়া সত্ত্বেও যেতে পারেননি কবি। তবে অধিবেশনের দ্বিতীয় দিনে বেলা 12টা নাগাদ সমবেত কণ্ঠে পরিবেশিত হয় প্রথম জনগণমন। কণ্ঠদান করেছিলেন দীনেন ঠাকুর, কবির ভাগ্নী সরলা দেবী, অমলা দাস, অমল হোম প্রমুখ। অধিবেশন হয়েছিল তখনকার গ্রিয়ার পার্কে, পরবর্তীকালে যা লেডিস পার্ক ও আজকাল যার নাম হয়েছে সাধনা সরকার মহিলা উদ্যান, যেটা রয়েছে উত্তর কলকাতার রাজাবাজারের কাছে সায়েন্স কলেজের বিপরীতে। 1906 সালে 7ই আগস্ট এই উদ্যানেই দেশের প্রথম পতাকা উত্তোলন করেন ব্যারিস্টার প্রমথনাথ মিত্র। পতাকাটির নাম হয়েছিল ক্যালকাটা ফ্ল্যাগ। তবে পতাকাটি ডিজাইন করেছিলেন শচীন্দ্র প্রসাদ বসু, অনেকটাই ফরাসি পতাকার অনুকরণে। উদ্যোক্তা ছিল যুগান্তর দল। ফরাসি বিপ্লবের প্রভাব ছিল তখন বুদ্ধিজীবী মহলে। পতাকার রং ছিল হলুদ, লাল, মতান্তরে কমলা এবং সবুজ। ওপরে 8টি পদ্মফুল, নিচের লাল অংশে সূর্য, অন্যদিকে বাঁকা চাঁদ। মাঝের হলুদ অংশে লেখা ছিল বন্দে মাতরম। ফিরে আসি 1911 সালে। এই ঐতিহাসিক উদ্যানে কংগ্রেসের 26তম প্রথম অধিবেশনে প্রথম পরিবেশিত হল বন্দে মাতরম। দ্বিতীয় দিনে জনগণমন গানটি পরিবেশিত হওয়ার পর দ্বিতীয় আরেকটি গান গাওয়া হয়। সেটি একটি হিন্দি গান। রচয়িতা সরলা দেবীর স্বামী, আইনজীবী, সাংবাদিক ও একজন কংগ্রেস নেতা রামভুজ দত্ত চৌধুরী। গানটি ছিল ব্রিটিশ রাজা পঞ্চম জর্জকে সম্ভাষণ জানিয়ে। গানের কথা ছিল যুগ জীবে মেরে বাদশাহ চেহ দিস রাজ সওয়ায়া। প্রামাণিক তথ্য হিসাবে সেদিন অনুষ্ঠানের গায়িকা চিত্রলেখা সিদ্ধান্তের একটি চিঠি, যা আজও কলকাতার রবীন্দ্র সদনে রক্ষিত আছে। চিত্রলেখা লিখেছিলেন, সব কথা মনে নেই কিন্তু সুরটি কানে বাজে। প্রশ্ন উঠতেই পারে, কংগ্রেসের অধিবেশনে ইংরেজ রাজার প্রশস্তি কেন? কারণ সেই বছরই 22শে জুন ব্রিটিশ সম্রাট হিসেবে পঞ্চম জর্জের অভিষেক হয়। 12ই ডিসেম্বর ভারত ভ্রমণে আসেন পঞ্চম জর্জ সস্ত্রীক। সঙ্গে উপহার হিসেবে নিয়ে আসেন দুটি সিদ্ধান্ত: এক, কলকাতা থেকে দেশের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া, যদিও বাঙালির জন্য মোটেই তা শুভ সংবাদ ছিল না। 2, বঙ্গভঙ্গের যে সিদ্ধান্ত বড়লাট লর্ড কার্জন নিয়েছিলেন তা বাতিল করা। সেই উপলক্ষেই কলকাতায় আসা। কংগ্রেস তাই অধিবেশনে সম্রাটকে আমন্ত্রণ জানায় সম্বর্ধনা দিতে। বঙ্গভঙ্গ রদ করার সুবাদে
তার প্রশংসাসূচক প্রশস্তি করে হিন্দি গানটি গাওয়া হয়। পরের দিন কলকাতার 3টি ইংরেজি কাগজে লেখা হয়, রাজবন্দনায় রবীন্দ্রনাথ গান লিখেছেন জনগণমন। রাষ্ট্র হয়ে গেল সে কথা। কিন্তু আসল রহস্যটা কি? কলকাতার এই 3টি কাগজ ছিল যারা এই বিকৃত তথ্য পরিবেশন করেছিল, দ্য স্টেটসম্যান, দ্য ইংলিশম্যান ও টেলিগ্রাম। আর সঙ্গে ছিল সংবাদ এজেন্সি রয়টার্স। দ্য স্টেটসম্যান পত্রিকাটি 1960 সাল পর্যন্ত ছিল ব্রিটিশ কর্পোরেট সংস্থার অধীনে। দ্য ইংলিশম্যান পত্রিকাটা ছিল দ্য স্টেটসম্যান পত্রিকার প্রতিদ্বন্দ্বী। এই পত্রিকাটি সম্বন্ধে একটি তথ্য বেশ আকর্ষণীয়। 1922 সালে দোলযাত্রার দিনে এই দেশীয় বাংলা কাগজ আনন্দবাজারের পথ চলা শুরু হয়। প্রথম দিনে ছাপা হয়েছিল লাল কালিতে, সম্ভবত হোলি উপলক্ষে। তখন এই ইংলিশম্যান পত্রিকা লিখেছিল ডেঞ্জার সিগন্যাল, বাংলা করলে যা দাঁড়ায় অশনি সংকেত। আসলে কলকাতার ইংরেজি এই পত্রিকাগুলো ছিল ব্রিটিশ প্রশাসনের প্রচারক। ধীরে ধীরে যা কংগ্রেসের নরমপন্থীদের মুখপত্র হয়ে দাঁড়ায়। সুতরাং কংগ্রেসের রাজবন্দনাকে যে প্রচারের আলোয় আনবে সেটাই তো স্বাভাবিক। আর এই কাজে যদি রবীন্দ্রনাথকে যুক্ত করা যায় তাহলে তো খবরের গুরুত্ব আরও বেড়ে যায়। তাই উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাতে অর্ধসত্য সংবাদ পরিবেশিত হলো। বিদেশি টেলিগ্রাম কাগজ ও বিদেশি সংবাদ এজেন্সিও এই একই পথে হাঁটল। কিন্তু কলকাতার জাতীয়তাবাদী ইংরেজি পত্রিকা অমৃতবাজার এবং দ্য বেঙ্গলি লিখল সত্যি কথা। অমৃতবাজার লিখেছিল, দ্য প্রসিডিংস বিগ্যান উইথ দ্য সিঙ্গিং অফ এ বেঙ্গলি সং অফ বেনিডিকশন। This the loyalty resolution was followed by another song in honor of their imperial majesty's visit to India. ওই সংবাদ প্রকাশ করলো দ্য বেঙ্গলি, যা বাংলা তর্জমা করলে দাঁড়ায়, কংগ্রেসের দ্বিতীয় দিনের অধিবেশনে সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথের জনগণমন গানটি পরিবেশিত হওয়ার পর রাজদম্পতিকে কৃতজ্ঞতা সূচক 2টি প্রস্তাব গ্রহণ হওয়ার পর বাঙালি বালক বালিকারা রাজদম্পতিকে স্বাগত জানিয়ে বঙ্গভঙ্গ রদের ঘোষণা করার জন্য পঞ্চম জর্জের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপক সূচক হিন্দি আরেকটি গান পরিবেশন করেন। হিন্দি গানটি যে ইংরেজ রাজার প্রশস্তি করার জন্য তৈরি হয় তার প্রমাণ মেলে 2রা জানুয়ারি 1912 সালে। ব্রিটিশ নৃপতির জন্য গঙ্গাবক্ষে একটি স্টিমার পার্টির আয়োজন করা হয়েছিল। সেদিন বন্দে মাতরম, ডিএল রায়ের মিলে সব ভারত সন্তান সহ কিছু দেশভক্তিমূলক গানের সঙ্গে হিন্দি সেই গানটিও গাওয়া হয়। কংগ্রেস অধিবেশনে খবরটি লন্ডনের ইন্ডিয়া পত্রিকা বিকৃত করে লিখল, রবীন্দ্রনাথের জনগণমন গানটি রাজাকে বন্দনা করে লেখা হয়। প্রশ্ন ওঠে, রবীন্দ্রনাথ কি জানতেন না? এটা ঠিক। কংগ্রেস অধিবেশনের জন্য একটি কমিটি গড়া হয়েছিল। সম্পাদক ছিলেন ডক্টর নীলরতন সরকার। কমিটির সদস্যও ছিলেন রবীন্দ্রনাথ। গানটি পরিবেশনের আগে ডক্টর নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে রিহার্সালও হয়। গানের পরিচালনায় ছিলেন দীনেন ঠাকুর। রবীন্দ্রনাথকে যে ব্রিটিশ সন্দেহের চোখে দেখত তার এক বড় প্রমাণ এবার উল্লেখ করছি। 26শে জানুয়ারি 1912 বেঙ্গলি পত্রিকায় তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের শিক্ষা বিভাগের ডিরেক্টরের একটি গোপন সার্কুলার প্রকাশিত হয় মাঘোৎসবের পরের দিন। জারি করা ব্রিটিশ প্রশাসনের এই সার্কুলারে বলা হয়, শান্তিনিকেতনের ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয়, যা বীরভূমের বোলপুরে অবস্থিত, সেখানকার শিক্ষাক্রমে কোনো সরকারি কর্মচারীর সন্তানকে দাখিল করা যাবে না। রবীন্দ্রনাথ যদি রাজবন্দনা করে গান লিখতেন তাহলে কি প্রশাসন এই সিদ্ধান্ত নিত? হ্যাঁ, 3টি ইংরেজি কাগজে যখন এই সংবাদ পরিবেশিত হয় তখন রবীন্দ্রনাথ প্রতিবাদ করেননি। কেন করেননি? রবীন্দ্রনাথকে কি প্রমাণ করতে হবে যে তিনি যথার্থ দেশপ্রেমিক কিনা? জনগণমন গানটি দ্বিতীয়বার পরিবেশিত হয় 27তম কংগ্রেস অধিবেশনে 1917 সালের 29শে ডিসেম্বর। গানটি পরিবেশনের পর দেশবন্ধু চিত্তরঞ্জন উচ্ছ্বসিত প্রশংসা করলেন। মজার কথা, সেই বছর সেই দ্য স্টেটসম্যান পত্রিকা লিখল জনগণমন দেশাত্মবোধক গান। 1911 সালে রবীন্দ্রনাথের নীরবতা, 1913 সালের নোবেল লাভ নিন্দুকদের প্রচারে সহায়ক হলো। নতুন করে প্রচার শুরু হলো, ইংরেজ বন্দনা করেই কবি নোবেল পেলেন। এই প্রচারেও রবীন্দ্রনাথ চুপ ছিলেন। 1919 রবীন্দ্রনাথ দক্ষিণ ভারত ভ্রমণে গেলেন। অন্ধ্রপ্রদেশের চির জেলার মদনাপল্লীর থিওজফিক্যাল কলেজের অধ্যক্ষ ও কবির বন্ধু জেমস এইচ কাজিন্স
কবির সম্মানে এক সভার আয়োজন করেন। সেই সভায় কবি প্রথমে জনগণমন গানটি পরিবেশন করেন। তিনি গানটির নামকরণ করেন মর্নিং সং অফ ইন্ডিয়া। গানটির সুরে মুগ্ধ সেখানকার ছাত্র, শিক্ষক ও উপস্থিত আমন্ত্রিতরা। ইংরেজিতে অর্থ বুঝিয়ে দিতে অনুরোধ করা হয় কবিকে। কবি লিখিত অনুবাদ তুলে দেন অধ্যক্ষের হাতে। কলেজের পক্ষ থেকে কবির অনুমতি চাওয়া হয় কলেজের প্রার্থনা সঙ্গীতে এটি ব্যবহারের জন্য। কবি অনুমতি দেন। কবির স্বহস্তে লিখিত অনুবাদ কলেজের ম্যাগাজিনও প্রকাশিত হয়। 1934 অক্টোবরে দ্য বিশ্বভারতী নিউজ পত্রিকায় কবি গানটির কিছু পরিমার্জন করে ছাপার অনুমতি দেন। কবির ইংরেজি অনুবাদ কি ছিল? তিনি লিখেছিলেন, "Thou art the ruler of the minds of all people, though the spear of India's destiny, the name rouses the hearts of the Punjab, Sindhu, Gujarat and Maratha, of Dravid, Orisha and Bengal. Its echoes in the hills of the Vindhyas on Himalayas, mingles in the Jamuna and Ganges, and is chanted by the waves of the Indian Sea. The prey of thy and see thy praise, victory, victory, victory to thee." কবি কেন তার রচনা নিয়ে বিকৃত তথ্য পরিবেশনে চুপ করে থাকেন তা নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। শুধু জনগণমন নিয়ে রবীন্দ্রনাথ আক্রমণের শিকার হয়েছেন তা নয়, কবিতার অনেক লেখা নিয়েই বিব্রত হয়েছেন। কে না ছিলেন তার বিরোধী? ডিএল রায়ের নাম তো প্রথমে আসে। আমরা জানি একসময় দুই প্রতিভার সম্পর্ক ছিল বন্ধুত্বের। ডিএল রায় ছিলেন বয়সে রবীন্দ্রনাথের চেয়ে 2 বছরের ছোট। দুজনেরই কিন্তু ছিল অদ্ভুত মিল। রবীন্দ্রনাথের ছিল জমিদারির বনেদিয়ানার আভিজাত্য। দ্বিজেন্দ্রলাল ছিলেন কৃষ্ণনগরের রাজার দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়ের বংশগরিমা ও সঙ্গীতের পারদর্শিতা। দুজনেই লন্ডনে গিয়ে স্কটিশ, আইরিশ ও ইংরেজি গান শেখেন। দেশে এসে নিজেদের সঙ্গীতে তা প্রয়োগ করেন। দুজনেই শিলাইদহের বজরায় চুটিয়ে আড্ডা মেরেছেন। শান্তিনিকেতনের আশ্রমেও যাতায়াত ছিল ডিএল রায়ের। নিজের লেখা বিরহ নাটকটিও তিনি উৎসর্গ করেছিলেন কবি রবিকে। রবীন্দ্রনাথও ডিএল রায়ের আর্যগাথা মন্ত্র আর আষাঢ়ে কাব্যের প্রশংসা করে প্রবন্ধ লেখেন। তবু তাদের সম্পর্কের অবনতি ঘটেছিল। ইন্ধন দিয়েছিলেন এই দুপক্ষের ভক্তরাই। 1913 সালে ডিএল রায় যখন মারা যান, বয়স ছিল 50। তার 4 বছর পর প্রয়াত কবির এক দীর্ঘ জীবনী লেখেন দ্বিজেন্দ্র অনুরাগী দেবকুমার রায়চৌধুরী। সেই বইয়ের ভূমিকা লেখার দায় বর্তায় এই রবি কবির ওপর। তিনি লিখলেন, দ্বিজেন্দ্রনাথের সঙ্গে আমার যে সম্বন্ধ সত্য, অর্থাৎ আমি যে গুণপক্ষপাতী, এটাই আসল কথা এবং এইটাই মনে রাখিবার যোগ্য। এরপর কেটেছে আরও 23টা বছর। রবীন্দ্র স্নেহধন্য চারণ কবি বিজয়লাল চট্টোপাধ্যায় কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র স্মৃতিরক্ষা সমিতির সভায় পাঠের জন্য একটি রবীন্দ্রবাণী চান। 75 বছর বয়সী রবীন্দ্রনাথ লিখলেন, "তুমি আমাকে সংকটে ফেলার চেষ্টা করো না। একথা সর্বজন বিদিত যে দ্বিজেন্দ্রনাথ দীর্ঘদিন নিরবচ্ছিন্ন তীব্রতার সঙ্গে আমার সম্বন্ধে কটূক্তি বর্ষণ করে এসেছেন। আমি বোধ করি একবার মাত্র শান্ত ও নম্র ভাষায় প্রতিবাদ করেছিলুম, তাও তিনি ক্ষমা করেননি। মনে করেছিলেন আমার সেই নম্রতা ঔদার্যের আড়ম্বর। তার সম্বন্ধে আমার মনে কোনো ক্ষোভ নেই, কিন্তু তবু যদি তার স্মরণসভার প্রশস্তিবাদ করতে যাই, সেটা আমার পক্ষে দাক্ষিণ্যের অহংকার প্রকাশের মতো দেখাবে। তিনি বেঁচে থাকলে সেটা তার জন্য প্রীতিকর হতো না।" রবীন্দ্রনাথের শত্রু তালিকায় কে ছিলেন না? ঘরে বাইরে অনেকে ছিলেন। সজনীকান্ত, কালীপ্রসন্ন কাব্য বিশারদ, দেশবন্ধু চিত্তরঞ্জন, বিপিনচন্দ্র পাল, সুরেশচন্দ্র, অক্ষয়চন্দ্র, হেমেন্দ্র প্রসাদ, নজরুল, শরৎচন্দ্র, শিবরাম চক্রবর্তী, অচিন্ত সেনগুপ্ত, বুদ্ধদেব বসু সহ অসংখ্য খ্যাত অখ্যাত ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরা কবিকে ব্যথিত করেছেন স্বনামে, বেনামে, ছদ্মনামে। বিদ্যাসাগরের দৌহিত্র সুরেশচন্দ্র সমাজপতি। 27 বছর ধরে তিনি সম্পাদনা করেন সাহিত্য পত্রিকা। রবীন্দ্রনাথ প্রসঙ্গে সেই পত্রিকায় তিনি নাকি 113টি সমালোচনা করেন। তার 74টি ছিল তিরস্কার,
1917 সাল থেকে 1934 সাল পর্যন্ত কবি কয়েকটি মনের ক্ষত প্রকাশ করে প্রিয়জনের কয়েকজনকে চিঠি লিখেছিলেন। তার কয়েকটি নমুনা তুলে ধরছি। 1, হায় রে রবীন্দ্রনাথ, বাজারে কোন দিকে তোমার মূল্য যাচাই হচ্ছে সেটা জেনে দর্পহারী মধুসূদনকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে আমার জন্মদিন থেকে এবার বিদায় গ্রহণ করেন। এই চিঠি লিখেছিলেন তিনি হেমন্তবালা দেবীকে। 2, বিধাতার কৃপায় খুব মজবুত শরীর নিয়ে জন্মেছিলুম, তাই আমার জন্মভূমি আমাকে যত মার মেরেছে তাতেও টিকে আছি। এ চিঠি তিনি লিখেছিলেন ইন্দিরা দেবী চৌধুরানীকে। তাহলে কি জনগণমন গানটি নিয়ে সরাসরি রবীন্দ্রনাথ কিছু বলেননি? বলেছেন। তত্ত্ববোধিনী পত্রিকায় 1911 জানুয়ারি মাসে জনগণমন গানটির পরিচয়ে বলা হয় ব্রহ্মসঙ্গীত। সেই বছর মাঘোৎসবেও গানটি ব্রহ্মসঙ্গীত বলা হয়। রবীন্দ্রনাথ সেদিন গানটি গেয়ে গানের শেষে গানটির রচনার উদ্দেশ্য, গানের অন্তর্নিহিত মানে সম্বন্ধে ব্যাখ্যা দেন। রবিকবি বলেন, আমাদের যাহা কিছু আছে সমস্তই পণ করিয়া ভূমার পথে নিখিল মানবের বিজয় যাত্রায় যেন সম্পূর্ণ নির্ভয়ে যোগ দিতে পারি। জয় 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 বিশেশ্বর, মানব ভাগ্য বিধাতা। লন্ডনে বসে ইয়েটস লিখে বসেন, সম্রাট পঞ্চম জর্জ আসা উপলক্ষে একটা গান লেখার অনুরোধ পেয়ে কবি অত্যন্ত অস্বস্তিতে পড়েন। রবিকবি এরপর আর চুপ করে থাকেননি। পুলিন বিহারী সেনকে একটি চিঠি লিখে গানটি সম্পর্কে নিজের কথা ব্যক্ত করেন। পুলিন বিহারী প্রথম জীবনে ছিলেন জীবন বীমা কর্মী। পরে প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের কাছে সম্পাদনা শিখে বিশ্বভারতীর সহ অধ্যক্ষ হন। সহযোগী ছিলেন নেরশ্রী চৌধুরী আর অধ্যক্ষ ছিলেন চারুচন্দ্র ভট্টাচার্য। রবীন্দ্র রচনাবলী প্রকাশের অন্যতম কারিগর ছিলেন এই পুলিন বিহারী সেন। রবীন্দ্রনাথ সেই চিঠিতে লিখলেন, জনগণমন অধিনায়ক গানটি কোনো উপলক্ষ নিরপেক্ষভাবে আমি লিখেছি কিনা তুমি জিজ্ঞাসা করেছ। বুঝতে পারছি এই গানটি নিয়ে দেশের কোনো কোনো মহলে যে দুর্বাক্যের উদ্ভব হয়েছে তারই প্রসঙ্গে প্রশ্নটি তোমার মনে জেগে উঠেছে। সে বৎসর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল। রাজ সরকারে প্রতিষ্ঠাবান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য আমাকে বিশেষ অনুরোধ জানান। শুনে বিস্মিত হয়েছিলুম। সেই বিস্ময়ের সঙ্গে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল। তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জনগণমন অধিনায়ক গানে সেই ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছি। পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের যিনি চিত্রসারথী, যিনি জনগণের অন্তর্যামী পথ পরিচালক, সেই যুগ যুগান্তরের মানব ভাগ্য রথচালক যে পঞ্চম ও ষষ্ঠ কোনো জর্জি কোনো ক্রমী হতে পারেন না, সে কথা রাজভক্ত বন্ধুও অনুভব করেছিলেন। কবি সেই বন্ধুর নাম উল্লেখ করে তাকে বিড়ম্বনায় ফেলতে চাননি। কলকাতা মিউনিসিপ্যালিটির গেজেট অবশ্য বলছে বন্ধুটি ছিলেন ব্যারিস্টার আশুতোষ চৌধুরী। তিনিও ছিলেন সাহিত্যিক, বঙ্গীয় বিধানসভা ও কংগ্রেসের অন্যতম সদস্য। সাহিত্যিক প্রমথনাথ চৌধুরীর বরদা। ছাত্রজীবনে বিলেত যাওয়ার পথে জাহাজে কবির সঙ্গে আলাপ। অবশ্য রবীন্দ্র বিশেষজ্ঞ প্রশান্ত কুমার পাল বলেছেন, পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ির স্যার মহারাজা ব্রিটিশ গুণমুগ্ধ প্রদ্যোৎ কুমার ঠাকুরের অনুরোধটাই ছিল। রবীন্দ্রনাথ ধনীর সন্তান ছিলেন সত্যি, কিন্তু সে তো বৈভবের। মাতৃবিয়োগ হয় ছোট্ট বয়সে। পিতা ছিলেন কাজে ব্যস্ত। একাকিত্বই ছিল তার সঙ্গী, সেটাই তার ব্যক্তিত্ব গড়ে তুলেছিল। এরপর বয়স বেড়েছে বয়সের। 80 বছরের দীর্ঘ জীবনে হারিয়েছেন মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, বৌদি, পুত্র, কন্যা, নাতি, ভাইপো, বন্ধু, বহু সুহৃদ। ছোট ছেলে সমীর মৃত্যুর পর কাদম্বিনী দত্তকে এক চিঠিতে কবি লেখেন, ঈশ্বর আমাকে বেদনা দিয়েছেন, কিন্তু তিনি তো আমাকে পরিত্যাগ করেন নাই। তিনি হরণও করিয়াছেন, পূরণও করিবেন। 1937 চীনের নানকিংয়ে ফ্যাসিস্ট জাপানের পৈশাচিক ধ্বংসকাণ্ডে 3 লাখ মানুষকে জাপান হত্যা করে। কঠোর ভাষায় রবীন্দ্রনাথ সেই হত্যার নিন্দা করেন। সেই সময় জাপান থেকে বিপ্লবী রাসবিহারী বসু রবিকবিকে ভারতের স্বাধীনতার স্বার্থে জাপানকে সমর্থন করার আবদার জানিয়ে একটি চিঠি লেখেন। চিঠির উত্তরে তিনি সরাসরি রাসবিহারী বোসকে লেখেন, তোমার তারটি পেয়ে বেশ কয়েক ঘন্টা অস্থির চিত্তে কাটিয়েছি, কেননা তোমার আবেদন প্রত্যাখ্যান করতে আমার বড় কষ্ট হয়। খুব ভালো হতো যদি তুমি এমন কোনো উদ্দেশ্যে আমার সহযোগ চাইতে যাতে আমার অন্তরাত্মা প্রতিবাদ করে ওঠে না।
জাপান নিজেই আজ প্রাচ্যের অসহায় দেশগুলোর মানুষের কাছে এক জঘন্য আপদ হয়ে উঠেছেন। চিঠির তারিখ ছিল 10ই অক্টোবর 1937। নাছোড়বান্দা রাসবিহারী আবার একই অনুরোধ জানিয়ে 1 বছর পর 1928 সালের 26শে সেপ্টেম্বর টোকিও থেকে আরেকটি চিঠি লেখেন। আবারও রবীন্দ্রনাথ জাপানি সভ্যতার বিকৃত রূপের তীব্র নিন্দা করে লিখলেন, জাপানকে আমি অন্তর থেকে ভালোবাসি, তাই সেখানে গিয়ে যদি দেখতে হয় শাসকরা একটি প্রতিবেশী দেশে গিয়ে এমন অমানসিক কাজ করার জন্য কাতারে কাতারে লোক পাঠাচ্ছে যা মানবজাতির ইতিহাসে তাদের নামকে অনপনেয় কলঙ্কে লিপ্ত করবে, তাহলে সেটা আমার পক্ষে বড় বেদনাদায়ক হবে। এই চিঠিটি পাওয়া গেছে নেপাল মজুমদার ভারতের জাতীয়তা, আন্তর্জাতিকতা ও রবীন্দ্রনাথ চতুর্থ খণ্ডের বইটিতে। রবীন্দ্রনাথ যে অন্যায়ের বিরুদ্ধে ছিলেন তার প্রমাণ গান্ধীজির পছন্দের প্রার্থী সীতারামাইয়াকে হারিয়ে সুভাষ যখন কংগ্রেস সভাপতি পদে জিতলেন, তখন সুভাষের সঙ্গে অসহযোগিতা করে দলের ওয়ার্কিং কমিটি গড়তে বাধা দেওয়া হচ্ছিল। সুভাষ চাইছিলেন সমঝোতা। রবীন্দ্রনাথ চিঠি লিখে সুভাষকে জানান, গান্ধীর সহযোগিতা চেয়ে সময় নষ্ট না করে সুভাষ যেন নিজের মতো চলেন। রবীন্দ্রনাথ তাসের দেশ লেখেন এই সুভাষের লড়াইতেই অনুপ্রাণিত হয়ে। রচনাটি তিনি উৎসর্গ করেন এই সুভাষচন্দ্রকেই। রবীন্দ্রপুত্র রথীন্দ্রনাথ উত্তর কলকাতার এক বিপ্লবী সমিতির গুপ্ত আখড়ায় যোগাযোগ রাখতেন। পরে তিনি বিপ্লবী কমিউনিস্ট পার্টিও গঠন করেছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু সব খবর রাখতেন, আপত্তি করেননি। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের খবর রবিকবি পেয়েছিলেন প্রায় 1.5 মাস পরে। সেই মুহূর্তে দীনবন্ধু অ্যান্ড্রুজকে গান্ধীজির কাছে পাঠিয়ে প্রস্তাব রাখেন দুজনে নিষিদ্ধ পাঞ্জাবে যাবেন। গান্ধীজি বলেন এই মুহূর্তে ব্রিটিশের সঙ্গে তিনি কোনো বিবাদে যাবেন না। রবিকবি এবার কলকাতার এক সভা ডাকার প্রস্তাব দেন দেশবন্ধুর কাছে। দেশবন্ধু বলেন সভাটা যেন কবি ডাকেন। রবীন্দ্রনাথ 31শে মে নাইট উপাধি ত্যাগ করেন। সেখানেই থেমে যাননি কবি। 1920 সালে ইংল্যান্ডে গিয়ে ব্রিটিশ রাজের ভারত সচিব মন্টেগুকে বলেন এই হত্যাকাণ্ডের ভুল স্বীকার করার জন্য। তিনি রাজি হলেন না। কবি ইংল্যান্ডে বসেই বিবৃতি দিলেন, ব্রিটিশ আমলারা ভারতীয়দের ওপর যত দানবীয় অত্যাচার করুক না কেন, ইংল্যান্ডের নির্বাচক মণ্ডলীর মধ্যে তাতে কোনো লজ্জা বা ক্ষোভ সঞ্চার হয় না। নেপাল মজুমদার তার রচনায় লেখেন, ভাবিলে বিস্মিত হইতে হয় রবীন্দ্রনাথের নাইট উপাধি বর্জন ও প্রতিবাদপত্র কংগ্রেসি মহলে এতটুকুও স্বীকৃতি কিংবা সমাদর পাইল না। এই মহান কার্যের জন্য তাহাকে ধন্যবাদ জ্ঞাপন করিয়া অমৃতসর কংগ্রেসে কোনো প্রস্তাব গৃহীত হইল না। প্রস্তাব পেশ হইয়াছিল, অগ্রাহ্য করেন নেহেরু, দেশবন্ধু, বিপিন পালেরা। নাইট উপাধি ত্যাগের পর ব্রিটিশ গোয়েন্দার নজর রাখা শুরু করেন রবীন্দ্রনাথের ওপর। আগেই বলেছি জাপানের সংস্কৃতি ও সেখানকার মানুষদের শ্রদ্ধা করতেন কবি। সে কথা তিনি বারবার স্বীকার করেছেন জাপান ভ্রমণ করে আসার পর। কিন্তু চীন আক্রমণ করে সেখানকার 3 লাখ মানুষকে হত্যা করার জন্য জাপানের শাসকদের সাম্রাজ্যবাদী আচরণ বলে তিনি নিন্দা করেছিলেন। ফলে ভারতের সশস্ত্র বিপ্লবী বিশ্বাসীদের একাংশ রবীন্দ্রনাথকে নাকি আমেরিকায় হত্যার ষড়যন্ত্র করেছিলেন, এমন এক তথ্য আছে। কি সেই ঘটনা? আমেরিকায় কবি যান 1916 সালের 18ই সেপ্টেম্বর। আমেরিকার শিখ পাঞ্জাবিদের গদর পার্টির নেতৃত্বে একদল স্বাধীনতা প্রিয় মানুষ সংগঠন গড়ে তোলেন। আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টির সংগঠন যখন কাজ করছিল বিশ্ব রাজনীতিতে, তখন ইংল্যান্ডের সঙ্গে জার্মানির যুদ্ধ লেগে গেছে। এই বিপ্লবীরা সেই সুযোগে কাজে লাগাতে চাইছিলেন। জাপানের সাহায্য নিয়ে ইংরেজ খতমের পরিকল্পনা করা হচ্ছিল। রবীন্দ্রনাথ সবার আগে ছিলেন মানবতাবাদী, রাজনীতির ঊর্ধ্বে ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই আমেরিকাতেও জাপানের হিংস্রতার বিরুদ্ধেই বক্তব্য রেখেছিলেন। রবীন্দ্রনাথ ভারতের তুল্যমূল্য বিচারে মোগল সহ অন্য শাসক গোষ্ঠীর চেয়ে ব্রিটিশ শাসনকেই উন্নত বলায় বেজায় চটে যায় গদর পার্টি। স্থানীয় এক পত্রিকায় গদর দলের নেতা রামচন্দ্র লেখেন, রবীন্দ্রনাথ আমেরিকায় নান্দনিক বিষয় নিয়ে কথা বলতে আসেননি, এসেছেন বিপ্লবীদের কাজে ব্যাঘাত ঘটাতে। 5ই অক্টোবর অধ্যাপক বিশেন সিং মাট্টু ও তার 2 সঙ্গী উমরাও সিং ও পারভিন সিং রবীন্দ্রনাথকে এক সভায় ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানাতে কবির প্যালেস হোটেলে আসেন। হোটেলের গেটে তাদের বাধা দেয় গদর পার্টির 2 সদস্য
এক হাত কাটা জীবন সিং ও এইচ সিং হতেসি। হয় প্রচণ্ড কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি, উমরাও সিং এর পাগড়ি ফেলে দেওয়া হয়। অনুমান এরা এই জঙ্গি গদর পার্টির আক্রমণকারীদের না আটকালে এরা হয়তো কবিকেই আক্রমণ করতে পারত। পুলিশ শেষ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করে। গদর পার্টির নেতা রামচন্দ্র যদিও পরে জানিয়েছিলেন যে কবিকে আক্রমণ করার কোনো পরিকল্পনা নাকি তাদের ছিল না, কিন্তু পরবর্তী সময়ে ঘটনাটি যে সামান্য নয় তা প্রকাশ্যে আসে নিউ ইয়র্ক ট্রিবিউনের এক প্রতিবেদনে। সেখানে বলা হয়, কবির হোটেলে আক্রমণকারীদের মধ্যে ছিলেন একজন যার নাম চন্দ্রকান্ত চক্রবর্তী, যিনি নিয়মিত যোগাযোগ রাখতেন রামচন্দ্রের সঙ্গে। আমেরিকার পুলিশ তদন্ত করে নিশ্চিত হয়েছে চীনের সহযোগিতায় ভারত জুড়ে ব্রিটিশ উপনিবেশ দখলের পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনাকারীদের মধ্যে যেমন আছেন গদর পার্টির রামচন্দ্র, তেমন আছেন জাপানের প্রধানমন্ত্রী তেরাউচি, প্রাক্তন প্রধানমন্ত্রী কাউন্ট ওকামা। বিপ্লবীদের সঙ্গে যোগ আছে রবীন্দ্রনাথের। ইতিমধ্যে শোনা যায় এই মামলায় রবীন্দ্রনাথকে জড়িয়ে দেন সেই চন্দ্রকান্ত। পরের বছর হলো এই মামলার রায়ের দিন। সেদিন আদালতের বাইরে পায়চারি করছিলেন রামচন্দ্র। তখন জনৈক রাম সিং গুলি করে মারে রামচন্দ্রকে। পরবর্তী সময় ব্রিটিশ রাজের সবুজ সংকেতে আমেরিকা কবিকে সব অভিযোগ থেকে মুক্ত করেন। এরপর কবি আমেরিকায় যান আবার 1920 সালে। সুতরাং এটা বলাই যায় যে তখন যদি তার ওই দুই সঙ্গী উমরাও সিং ও পারভিন সিং যদি ওই গদর পার্টির নেতাদের না আটকাতেন, তাহলে রবীন্দ্রনাথকে হয়তো তারা খুনও করে ফেলতে পারত। এই পর্বটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে আমরা আরও উৎসাহিত হব। মনে রাখবেন, রংহীন সংবাদ ও অজানা তথ্য জানতে দেখতে হবে দিগদর্শন। 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন। 10-এর পাশে, দেশের সাথে।